সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের একটা লেকচার দিয়েছিলাম। সেখানে আমরা পীড়ন, বিকৃতি এবং সাথে সাথে আন্তঃআণবিক বল এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা হুকের সূত্র দিয়ে শুরু করব। তার আগে আমি একটু মনে করে দিতে চাই যে স্থিতিস্থাপক সীমা কাকে বলে। স্থিতিস্থাপক সীমা হলো যে প্রযুক্ত বলের যে মান পর্যন্ত কোনো বস্তুর স্থিতিস্থাপক ধর্ম ঠিক থাকে বা বহাল থাকে, প্রযুক্ত বলের এই সীমাটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। যেমন আমি এখানে 50 নিউটন বল প্রয়োগ করলাম, এটা প্রসারিত হলো বা বিকৃত হলো। বল অপসারণ করলাম, এটা আবার পূর্বের অবস্থায় ফিরে এলো। আবার বল প্রয়োগ করলাম, একটু বেশি বল প্রয়োগ করলাম, বেশি প্রসারিত হলো। বল অপসারণ করলাম, পূর্বের আকারে ফিরে এলো। এরপর আমি আরও বেশি বল প্রয়োগ করলাম, বল অপসারণের পর এবার আর বস্তুটা পূর্বের আকারে ফিরে এলো না। তার মানে কি, বস্তুটার মধ্যে স্থিতিস্থাপক ধর্মটা হ্রাস পেয়েছে। তাহলে স্থিতিস্থাপক সীমা হলো প্রযুক্ত বলের যে মান পর্যন্ত বস্তুর মধ্যে স্থিতিস্থাপক ধর্ম ঠিক থাকে, প্রযুক্ত বলের সীমাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। তো আমাদের এই হুকের সূত্রটা কিন্তু শুধুমাত্র স্থিতিস্থাপক সীমার মধ্যেই প্রযোজ্য। আমরা বলেছিলাম পীড়ন কাকে বলে। পীড়ন হলো যে আমি যখন বস্তুটাকে বিকৃত করতে চাইব, তখন বস্তুর ভিতর থেকে এক ধরনের বাধাদানকারী বলের উদ্ভব হবে। তো একক ক্ষেত্রফল হতে উদ্ভূত এই বাধাদানকারী বলটাকেই বলা হচ্ছে পীড়ন। একক ক্ষেত্রফল হতে উদ্ভূত বাধাদানকারী বলটাই হচ্ছে পীড়ন। আর বিকৃতি হলো যে আকার আকৃতির দৈর্ঘ্যের যে পরিবর্তন, সেটাই সাধারণভাবে আমরা বলি বিকৃতি। তো গাণিতিকভাবে বিকৃতি হলো যে দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্যের পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য, আয়তনের পরিবর্তন ভাগ আদি আয়তন। তো আমাদের হুকের সূত্রের মেইন প্রতিপাদ্য বিষয় হলো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, আমি জিনিসটা একটু লিখতে চাচ্ছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে এইটুকু বাদ দিলে এই সূত্রের কিছুই থাকে না। সীমার মধ্যে পীড়ন এর বিকৃতির সমানুপাতিক। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে পীড়ন এর বিকৃতির সমানুপাতিক মানে হলো আমি যেভাবে বিকৃত করতে চাই, যতটুকু বিকৃত করতে চাই, সেই অনুপাতে বাধাদানকারী বলের উদ্ভব হবে। তাহলে অর্থাৎ আমি লিখব যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, বা আমাদের এখানে ধ্রুবক চলে আসবে, যে ধ্রুবকটাকে বলা হবে স্থিতিস্থাপক ধ্রুবক। তাহলে পীড়ন সমান ধ্রুবক ইন্টু বিকৃতি। তাহলে আমার এই ধ্রুবকটাকে বলা হবে স্থিতিস্থাপক ধ্রুবক। তাহলে আমি এটাকে লিখবো এভাবে, অতএব স্থিতিস্থাপক ধ্রুবক সমান হচ্ছে পীড়ন ভাগ বিকৃতি। তো যেহেতু বিকৃতির কোনো একক নাই, সুতরাং স্থিতিস্থাপক ধ্রুবকের একক হবে পীড়নের এককের সমান। তো আমরা জানি পীড়নের একক নিউটন পার মিটার স্কোয়ার, সে কারণে স্থিতিস্থাপক ধ্রুবকের এককও হবে নিউটন পার মিটার স্কোয়ার। এই একক থেকে আমরা আবার মাত্রা সমীকরণও বের করতে পারব। তো যেহেতু পীড়ন 3 ধরনের, বিকৃত 3 ধরনের, সুতরাং আমরা 3টা ক্ষেত্রে স্থিতিস্থাপক ধ্রুবক পাব।
দৈর্ঘ্যের ক্ষেত্রে পাবো, আয়তনের ক্ষেত্রে পাবো এবং কাঠিন্য বা কিন্তনের ক্ষেত্রেও পাবো। তাহলে তিনটা ধ্রুবক আমরা পাবো। আমরা এখন ধৈর্য সহকারে তিনটা স্থিতিস্থাপক ধ্রুবকের ফর্মুলাগুলো প্রতিপাদন করব। তাহলে যদি আমরা দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতির প্রসঙ্গ নিয়ে আসি, তাহলে আমাদের এই ধ্রুবকটার নাম হবে ইয়ং এর গুণাঙ্ক। তাহলে আমি 1 নম্বর দিয়ে লিখতে চাচ্ছি ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক এটা কখন প্রযোজ্য? দৈর্ঘ্যের ক্ষেত্রে। তাহলে আমাদের হবে দৈর্ঘ্য পীড়ন ভাগ দৈর্ঘ্য বিকৃতি। ইয়ংয়ের গুণাঙ্ককে আমরা সবসময় ওয়াই দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে আমাদের প্রচলিত হচ্ছে ওয়াই। পীড়ন আমাদের হবে এফ ভাগ এ এবং দৈর্ঘ্য বিকৃতি আমাদের হবে স্মল এল ভাগ বড় এল। এখানে আমাদের এই এল হচ্ছে কোনো বস্তুর আদি দৈর্ঘ্য, আর স্মল এল হচ্ছে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্যের বৃদ্ধি, স্মল এল। আমরা যদি সরলীকরণ করি তাহলে আমরা পাবো ওয়াই সমান এফ এল ভাগ এ স্মল এল। এই সমীকরণ দিয়ে আমরা অনেক গাণিতিক সমস্যার সমাধান করব। এফ এল ভাগ এ এল। এখানে এ হলো একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কোনো একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ। এটাকে আমরা লিখি পাই আর স্কোয়ার। এল হচ্ছে স্মল এল হচ্ছে এইরকম একটা তারের দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্য বৃদ্ধি, আর ক্যাপিটাল এল হচ্ছে আমাদের তারটির আদি দৈর্ঘ্য, আর এফ হচ্ছে আমাদের প্রযুক্ত বল। আচ্ছা, এখন এই এফের পরিবর্তে আমরা কখনো কখনো লিখে থাকি এমজি। বিশেষ করে কোনো একটা তারকে, মনে করো একটা দণ্ডকে বা একটা তারকে কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হলো। এই তারের দৈর্ঘ্য ক্যাপিটাল এল। একটা তারকে আমরা কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দিলাম, আমরা সিলিং ফ্যান যেভাবে ঝুলাই ঠিক ওরকম। এবং এই তারের প্রান্তে হুকে আমরা কিছু ভর ঝুলিয়ে দিলাম, ভর। তাহলে তারটা প্রসারিত হবে। তাহলে এরূপ ক্ষেত্রে যদি ভর এম পরিমাণ ঝুলিয়ে দিয়ে থাকি, তাহলে এরূপ ক্ষেত্রে বল এফ হবে এমজি, আর দৈর্ঘ্যের প্রসারণ তো স্মল এল, আর তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। কাজেই আমরা যদি এই মানগুলো লিখি তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে ওয়াই সমান এম জি এল ক্যাপিটাল এল ভাগ পাই আর স্কোয়ার এম জি এল বাই পাই আর স্কোয়ার স্মল এল। আমরা এই সমীকরণটাও মাঝে মাঝে ব্যবহার করব। তাহলে এই হচ্ছে আমাদের ইয়ংয়ের গুণাঙ্ক। যদি বলা হয় যে ইয়ংয়ের গুণাঙ্ক এর একক কী, এখানে তাহলে খেয়াল করে দেখো বিকৃতির কোনো একক নাই। তাহলে পীড়নের একক কী হচ্ছে ইয়ংয়ের একক। আর তাছাড়া এটা তো আসলে একটা স্থিতিস্থাপক ধ্রুবক। তো স্থিতিস্থাপকের ধ্রুবকের একক যাহা ছিল এখানেও তাহাই হবে, অর্থাৎ এটিরও একক হবে নিউটন পার মিটার স্কোয়ার এবং মাত্রা সমীকরণও সেম। তাহলে আমরা ইয়ংয়ের গুণাঙ্ক নিয়ে কথা বললাম।
আমি এই ইয়ংয়ের গুণাঙ্কের উপর ডিপেন্ড করে ছোট্ট একটা এক্সাম্পল করাতে চাচ্ছি, গাণিতিক সমস্যা করাতে চাচ্ছি। মনে করো 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের কোনো তারে কি পরিমাণ বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাবে। তো কোনো তারে, এই তারটা আসলে কিসের? এটা কি লোহার তার নাকি তামার তার? সেটা খুব প্রয়োজন, কারণ লোহার তারের ইয়ংয়ের গুণাঙ্ক হবে একরকম, তামার তারের ইয়ংয়ের গুণাঙ্ক হবে আলাদা রকম। সেক্ষেত্রে এটা কোন ধাতুর, কোন মেটাল, কিসের তার, সেটা খুব জরুরি। তো অনেক সময় এই মেটালের নাম উল্লেখ থাকে না বটে, কিন্তু প্রশ্নের মধ্যে ইয়ংয়ের গুণাঙ্কের মান দেওয়া থাকে, সেক্ষেত্রেও আমাদের কোনো প্রবলেম নাই। মনে করো ইয়ংয়ের গুণাঙ্কের মান এরকম কিছু একটা দেওয়া আছে, তাহলে এই ইয়ংয়ের গুণাঙ্ক থেকেই আসলে তারের পরিচয় আছে। তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া থাকলে তারের পরিচয় আর প্রয়োজন হবে না, এই মানটাই ওই তারের পরিচয় প্রদান করবে। তাহলে আমাদের এখানে প্রশ্ন ছিল 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের এই জায়গাটা, মানে এ কত? তাহলে এ হচ্ছে আমাদের 1 মিলিমিটার স্কোয়ার। তো এখানে শিক্ষার্থীদের আমি বিশেষ করে মনোযোগ দিতে বলতেছি, একক সেন্স মিলিমিটার স্কোয়ার আছে, আমাদের এটা এসআই এককে নিতে হবে। মিলিমিটার থাকলে এটা আসলে হবে 1 × 10⁻⁻6 মিটার স্কোয়ার। কারণ এখানে মিলিমিটার আছে দুইটা, একটা মিলিমিটার থেকে মিটার মানে 10⁻⁻3, দুইটা মানে 10⁻⁻6। এখানে সকলের জন্য আমি একটা জিনিস উল্লেখ করে রাখতে চাচ্ছি, যদি এ সমান 1 সেন্টিমিটার স্কোয়ার থাকতো, তাহলে আমরা দেখতাম 10⁻⁻4 মিটার স্কোয়ার। কারণ সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে 100 মানে 10⁻⁻2, সেখানে আবার 10⁻⁻4 হবে। তাহলে এখানে যদি লাগানো আছে, যদি সেন্টিমিটার স্কোয়ারে থাকতো তাহলে 10⁻⁻4 হতো, কিন্তু আমাদের অঙ্কে মিলিমিটার আছে, এই জন্য 10⁻⁻6 হবে। এটা যদি থাকতো, মাঝে মাঝে কিন্তু এটা থাকতে পারে। আচ্ছা, তাহলে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গেল। কি পরিমাণ বল প্রয়োগ করলে, তার মানে আমাদের F = what? এর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাবে। আমাদের এই 10%, এটা চলক, আমাদের এটা 1% হিসেবেও পরীক্ষায় থাকতে পারে, অ্যাডমিশন টেস্টে থাকতে পারে, 5% দিয়েও থাকতে পারে, কিন্তু নিয়ম একই হবে। তাহলে 10% বৃদ্ধি পাবে, এর অর্থ হলো স্মল এল সমান আদি দৈর্ঘ্যের এত এর 10%, বা আমি লিখতে পারি এল গুণন, যেহেতু 10%, 10 ঠিকভাবেই লিখব, পার্সেন্টেজ চিহ্ন তুলে দিয়ে আমি নিচে 100 দিতে চাই। আমরা সর্বদাই এই নিয়ম ফলো করব, নিয়মের কোনো ব্যত্যয় ঘটবে না। 10% ছিল জন্যই আমি 10% লিখেছি, 5% থাকলে আমি 5%ই লিখতাম,
এবং আমরা জানি এই পার্সেন্টেজ চিহ্ন তুলে দিলে 100 দিয়ে ভাগ করতে হয়, সেটাই করেছি। যদি সম্ভব হয়, যদি ভাগ করা যায়, যেটাকে আমরা কাটাকাটি বলি, করা গেলে করব, এখানে যাচ্ছে এই জন্য কাটব। তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে L/10। তাহলে স্মল এল সমান সমান আমাদের দাঁড়ালো ক্যাপিটাল L/10। এখন আমরা মূল অঙ্কে যাব। আমাদের ফর্মুলাটা আমরা জানি। আমাদের ফর্মুলা ছিল আমরা জানতাম বা আমরা জানি y সমান সমান FL/AL আমরা জানি। তাহলে আমাদের F বল বের করতে বলা হয়েছে। তাহলে অতএব আমাদের F সমান সমান দাঁড়াবে RR গুণ YAL/L। আমরা যদি মানগুলো বসিয়ে সরলীকরণ করি, হিসাব নিকাশ করি, তাহলে আমরা চূড়ান্ত ফলাফল পেয়ে যাব। আমাদের y এর মান ছিল 2 × 10⁻11, এর মান ছিল আমাদের 1 × 10⁻⁻6, আর আমাদের স্মল এল ছিল L/10 আর এল তো আসি। আমরা ওপরে নিচে এলকে ভাগ করলে উঠিয়ে দিতে পারি। এখানে খেয়াল করতে হবে নিচে 10, তার মানে এটা হয়ে যাবে 7, অথবা আমাদের এখানকার একটা 0 যদি আমরা তুলে দিই, তাহলে এখানে হবে আমাদের 2 × 10⁻10 গুণন 10⁻⁻6। এখানে 11 ছিল 10⁻, আমরা 10 ছিল নিচে ভাগ করেছি। চূড়ান্তভাবে আমরা লিখব 2 × 10⁻4 একবার। অতএব আমাদের F সমান সমান দাঁড়াবে এত নিউটন। অর্থাৎ যে তারের প্রস্থচ্ছেদ ছিল 1 মিলিমিটার², যে তারের আদি দৈর্ঘ্য ছিল L, সেই তারে যদি আমরা 2 × 10⁻4 মানে 20,000 নিউটন বল প্রয়োগ করতে পারি বা করি, তাহলে এর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাবে। এভাবে কিন্তু আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমাদের স্থিতিস্থাপক ধ্রুবক ছিল 3টা। আমরা কেবলমাত্র একটা ধ্রুবক নিয়ে কথা বললাম। এর পাশাপাশি আরও 2টো ধ্রুবক আমাদের আছে। তো আমাদের দ্বিতীয় ধ্রুবকটা হলো আয়তন রিলেটেড। তাহলে সেখানে আমাদের দ্বিতীয় ধ্রুবকটাকে আয়তন গুণাঙ্ক বলে আমরা আখ্যায়িত করি। আয়তন গুণাঙ্ক প্রকাশ করা হয় B দ্বারা। হয়তো কিছু কিছু বইতে, বোর্ড অনুমোদিত বইতে তোমরা দেখে থাকবে যেটাকে K দিয়েও প্রকাশ করা যায়। K অথবা B যে কোনোটাতেই এই ধ্রুবকটাকে প্রকাশ করা যায়। তো আমরা এখানে আসলে B দিয়ে প্রকাশ করব, একটা নিয়মের চলবে। তাহলে এখানে আমাদের উপরে হবে আয়তন পীড়ন, আমাদের হবে আয়তন বিকৃতি। তাহলে B সমান সমান আমাদের দাঁড়াবে, পীড়ন সবসময় একই ফর্মুলা, আর V/V। এখানে ক্যাপিটাল V হচ্ছে আমাদের আদি আয়তন, আর স্মল v হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তন। আমরা সরলীকরণ করলে পেয়ে যাব আগের মতোই FV/AV। যদি কোনো গাণিতিক সমস্যা থাকে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব আয়তন যেখানে। আচ্ছা, আমাদের এছাড়াও আমাদের আর একটা ধ্রুবক আছে যেটাকে আমরা বলি কাঠিন্যর গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক।
কাঠিন্যর বা দৃঢ়তার গুণাঙ্ক বা কিন্তন গুণাঙ্ক, কিন্তনও বলতে পারি, প্রকাশ করা হয় এন। কোনো কোনো বইতে দেওয়া আছে ইটা সমান সমান, এখানে আমাদের হবে একইভাবে, হ্যাঁ, এফ ভাগ এ। আর এই বিকৃতিকে প্রকাশ করা হয় থেটা দ্বারা। তাহলে আমাদের মূল ফর্মুলাটা দাঁড়াবে এফ ভাগ এ থেটা। তো আমাদের তিনটা গুণাঙ্ক ছিল ওয়াই, বি আর এন। আমি আবারও মনে করে দিই, এই বিকে কে দিয়েও প্রকাশ করা যায়, আবার এনকে ইটা দিয়েও প্রকাশ করা যায়, ইটা দিয়েও প্রকাশ করা হয়। আচ্ছা, তো আমাদের তিনটা গুণাঙ্ক, দৈর্ঘ্য রিলেটেড, আয়তন রিলেটেড এবং কাঠিন্যর বা দৃঢ়তার গুণাঙ্ক। এটাকে অনেক সময় মোসর গুণাঙ্ক বলা হয়। এখানে থেটার একটু পরিচয় দেওয়া ভালো। মনে করো একটা বস্তুকে, এই যে বস্তুটা আমার হাতে আছে, আমি যদি এটা দৈর্ঘ্য বৃদ্ধি করি তাহলে আমাদের হবে ইয়ংয়ের গুণাঙ্ক। যদি আয়তনের পরিবর্তন করি তাহলে হবে আমাদের আয়তন গুণাঙ্ক। এখন যদি আমি এটাকে এমনভাবে বিকৃত করলাম যে আমার দৈর্ঘ্যেরও পরিবর্তন ঘটেনি, আমার আয়তনেরও পরিবর্তন ঘটেনি। যেমন আমি এটাকে মসরাইলাম, সামান্য পরিমাণ আমি মসরাইলাম, থেটা পরিমাণ ঘুরাইলাম, থিটা পরিমাণ স্মল থিটা সামান্য পরিমাণ কোণে ঘুরাইলাম বা মসরালাম এবং মসরালাম। একটু যদি মসরাই তাতে কিন্তু মানে তার আকৃতির পরিবর্তন হবে, কিন্তু দৈর্ঘ্যের আয়তনের কিন্তু পরিবর্তন ঘটবে না। তো এরকম মসরানোর ক্ষেত্রে বা এটাকে এমনভাবে বিকৃত করলাম যে দৈর্ঘ্যের আয়তনের পরিবর্তন হয়নি, দৈর্ঘ্যের বা আয়তনের পরিবর্তন হয়নি, কিন্তু আকার আকৃতির সামান্য পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে আমাদের এই কাঠিন্য বা দৃঢ়তার গুণাঙ্ক শব্দটি চলে আসবে। এবং এটাকে কতটুকু মসরানো হয়েছে সেটা কোণ, সে কোণ হবে থেটা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তিনটা ধ্রুবক নিয়ে কথা বললাম। তো এই জায়গায় আর একটা ধ্রুবক বহুল প্রচলিত এবং এর ব্যবহারও অনেক, সেটাকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলি না বটে, কিন্তু এর পাশাপাশি এই গুণাঙ্কটা খুব রিলেটেড। সেটা হলো পয়সনের ধ্রুবক বা পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত কঠিন পদার্থের জন্য এই অনুপাতটা খুবই একটা গুরুত্বপূর্ণ রাশি। তাহলে সেটা কি জিনিস? আমরা জানি যে কোনো বস্তুকে যদি আমরা দৈর্ঘ্য বরাবর প্রসারিত করি, দৈর্ঘ্যের যদি বৃদ্ধি ঘটাই, সাথে সাথে কিন্তু তার প্রস্থ হ্রাস পাবে। যত দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাবো স্থিতিস্থাপক সীমার মধ্যে, তার প্রস্থ কিন্তু হ্রাস পাবে। তো বিজ্ঞানী পয়সন বলেছেন যে এই পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত সবসময় একটা ধ্রুব রাশি হিসাবে থাকবে। অর্থাৎ পার্শ্ব বিকৃতি ভাগ দৈর্ঘ্য বিকৃতির অনুপাত সর্বদাই একটা ধ্রুব সংখ্যা। যদি পার্শ্ব বিকৃতিকে আমরা যদি ব্যাস হিসেবে দিই, আমরা যদি কোনো একটা জিনিসের ব্যাস যদি হয় ডি, তাহলে আমরা লিখতে বড় ক্যাপিটাল ডি, তাহলে আমরা লিখতে পারি স্মল ডি ভাগ ক্যাপিটাল ডি, স্মল এল ভাগ বড় হাতের এল। এই সমীকরণটাকে প্রকাশ করার সময় আমরা একটা ঋণাত্মক মাইনাস চিহ্ন ব্যবহার করি। এই মাইনাস চিহ্ন দ্বারা এই রাশিটি ঋণাত্মক সেরকম কিছু বোঝায় না। এই মাইনাস চিহ্ন দ্বারা বোঝায় যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে বেধ বা প্রস্থ বা ব্যাস হ্রাস পায়। অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে ব্যাস কমে যাবে। এই ঋণাত্মক চিহ্ন দ্বারা শুধু আমরা সেটাই বুঝে থাকি। তাহলে আমরা এখানে পদার্থের গাঠনিক ধর্মের এই পর্যায়ে আমরা
4টে ধ্রুবকের সাথে পরিচয় হলাম। তাহলে ধ্রুবক 4টা আমি আবার একটু এক নজরে লিখতে চাচ্ছি। তার মানে আমাদের প্রথম ছিল স্থিতিস্থাপক ধ্রুবক। সেই 3 প্রকারের ধ্রুবক ছিল। একটা ছিল ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক, এটা ছিল ওয়াই সমান সমান এফ এল ভাগ এ এল। 2 নম্বর ছিল আমাদের আয়তন গুণাঙ্ক, বি সমান সমান, আমরা এটাকে অসংনম্যতা বলে থাকি, এটা ছিল আমাদের এফ ভি ভাগ এ ভি। 3 নম্বর আমাদের ছিল কিন্তন বা কাঠিন্যর গুণাঙ্ক, কাঠিন্যর গুণাঙ্ক এন সমান সমান আমার ছিল এফ ভাগ এ থিটা। এই 3টা ছিল আমাদের স্থিতিস্থাপক ধ্রুবক। এর বাহিরে আমরা আরেকটা ধ্রুবক পেয়েছিলাম, সেটা হলো পয়সনের অনুপাত, এবং সেটা আমাদের ছিল সিগমা সমান সমান পার্শ্ব বিকৃতি ভাগ দৈর্ঘ্য বিকৃতি, স্মল ডি ভাগ ডি, স্মল এল ভাগ এল। আমার সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে যে বই আছে, সেটা যে লেখকেরই হোক না কেন, বোর্ড অনুমোদিত হলেই হবে, সেখান থেকে প্রত্যেকটা সমীকরণের কমপক্ষে 2টো করে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। যদি গাণিতিক সমস্যার সমাধান আমরা করতে পারি, তাহলে আমরা এখান থেকে ভালো কিছু করতে পারব। গাণিতিক সমস্যা সবসময়ই জরুরি। এরপরে এই টপিক্সের পরে আমরা কোনো একটা বস্তু যদি দৈর্ঘ্য বৃদ্ধি করি, তাহলে আমাদের কিছু কিন্তু বল বা শক্তি প্রয়োগ করতে হচ্ছে, কিছু কাজ করতে হচ্ছে। তো কোনো একটা তারের দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এই তারে বল প্রয়োগ করে যদি আমরা স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের কিছু কাজ করতে হবে। আমাদের এই কৃত কাজের সমতুল্য পরিমাণ শক্তি এই বস্তুর মধ্যে সঞ্চিত থাকবে। সেই শক্তিকে আমরা বলি স্থিতিস্থাপক শক্তি। আগামী লেকচারে ক্লাসে আমরা প্রসারণে বা সংকোচনে কৃত কাজ এবং স্থিতিস্থাপক ধ্রুবক শক্তি নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।